খুব তাড়াতাড়ি আউগসবুর্গের বিপ্লবী পর্বের পরিসমাপ্তি ঘটেছিল। আবার চিকিৎসা শাস্ত্রের ছাত্রের জীবনে ফিরে গেলেন ব্রেখট মিউনিক শহরে। ইদানিং তিনি নাটক লেখা শুরু করেছেন। মজার ব্যাপার হলো, ব্রেখটের প্রথম নাটক ছিল বন্ধুদের সঙ্গে বাজি ধরা একটা লেখা। ১৯১৭ সালে প্রকাশিত একটি নাটককে শুধরে আরও ভালো করে তোলার একটা প্রচেষ্টা। প্রকাশিত নাটকটার নাম বাংলায় বলা যায় একা। নাট্যকার ছিলেন হান্স জোস্ট। পরবর্তীকালে ইনি নাৎসি জার্মানির একজন অগ্রগণ্য কবি হিসেবে স্বীকৃত হয়েছিলেন। জোস্টের নাটকটা পড়ে ব্রেখট এত রেগে গিয়েছিলেন যে তাঁর মনে হয়েছিল তিনি লিখলে নাটকটা অনেক ভালো হতো। জার্মান কবি গ্র্যাবের জীবন নির্ভর এই নাটকটিতে জোস্ট যে শুধু ভুল ভাববাদ আর প্যাঁচপ্যাঁচে আবেগের জায়গা থেকে একটি জীবনকে দেখিয়েছিলেন, তাতে ব্রেখট চটেছিলেন খুব। স্কুলের দোস্ত জর্জ পিফনজেল্টের সঙ্গে নাটকটি নিয়ে আলোচনার সময় চেপেও রাখেননি নিজের প্রতিক্রিয়া। কবি গ্র্যাব ছিলেন মাতাল, প্রায় সমাজ বহির্ভূত, কিন্তু প্রতিভাধর একজন ব্যক্তি। বন্ধু পিফনজেল্ট ব্রেখটের সমালোচনা শুনে তাঁর সঙ্গে বাজি ধরেন। চ্যালেঞ্জটা নিলেন ব্রেখট। কথা দিলেন ৪ দিনের মধ্যে একই বিষয় নিয়ে আরও ভালো একটি নাটক তিনি লিখে দেখাবেন। আর দেখালেনও। ব্রেখটের প্রথম নাটক বল এও আমরা পাই একজন কবিকে, যিনি একজন সমাজবিরোধী বহিরাগত, যিনি মাতাল, মেয়েদের সঙ্গে নষ্টামি করে যিনি তাদের ছুঁড়ে ফেলে দেন রাস্তার কুকুরের সামনে, আর নাটক শেষে খুন করেন নিজের অন্তরঙ্গ বন্ধু একজন সঙ্গীতকারকে। এই নাটকের শুরুতে ব্রেখট লেজেন্ড অব দ্য ডেড সোলজারের ধরনের একটি গাথাও জুড়ে দেন। নাটকটিতে তিনি একের পর এক টুকরো টুকরো দৃশ্য রাখলেন। দৃশ্যভাবনা, সংলাপ সবকিছুর মধ্যেই এক ধরনের বন্যতা ছিল। প্রতিটি আলাদা দৃশ্য এক অদ্ভুত হাড় হিম করা আরণ্য ঝড়ের মতো প্রতীকের টান টান ব্যবহারে গ্রন্থিত। বল প্রকাশিত হল ১৯১৮ সালে। ব্রেখট জানতেন এ নাটক মঞ্চস্থ হওয়ার সম্ভাবনা কম, তাই লিখলেন আরেকটা নাটক। লিওন ফয়েক্টওয়াঙ্গার ছিলেন জার্মানির একজন প্রতিষ্ঠিত ঔপন্যাসিক, নাট্যকার আর লেখালেখির জগতের লোক। ফয়েক্টওয়াঙ্গার বর্ণনা দিয়েছেন কিভাবে নিজের নাটক নিয়ে ব্রেখট তার সঙ্গে দেখা করতে এসেছিলেন ১৯১৮-র শেষাশেষি। তথাকথিত জার্মান বিপ্লব যখন শুরু হয়েছে, একটি খুব অল্প বয়সী যুবক একদিন আমার মিউনিখের বাড়িতে এলো। রোগা, অযত্নে কাটা দাড়ি আর মাথায় না আছড়ানো এলোমেলো চুল। দেয়াল ঘেঁষে কেমন লুকিয়ে লুকিয়ে ঘরে ঢোকার ভঙ্গিতে দাঁড়িয়েছিল, উচ্চারণে এক বিশেষ ভঙ্গি। ছেলেটি বলল সে একটা নাটক লিখেছে, আর তার নিজের নাম বার্টোল্ট ব্রেখট। নাটকটার নাম স্পার্টাকাস। বেশিরভাগ নতুন ছেলেরা পাণ্ডুলিপি দেবার সময় বলে থাকে কি অসীম কষ্ট সহ্য করে প্রায় নিজের রক্ত দিয়ে তারা লেখাটা লিখেছে। সেখানে এই ছেলেটি জোর দিয়ে বলে যে সে এই নাটক লিখেছে একমাত্র টাকা রোজগারের জন্য। ফয়েক্টওয়াঙ্গার নাটকটা পড়েছিলেন। এর বিষয়বস্তু অনেকটা এই রকম। একজন সৈনিক যুদ্ধ থেকে ফিরে আসে আর বার্লিনের স্পার্টাকাস বিদ্রোহে আকৃষ্ট হয়, যে বিদ্রোহ আদতে পথভ্রষ্ট। ফয়েক্টওয়াঙ্গারের নাটকটি পছন্দ হয়। তথাকথিত বিপ্লবের প্রসঙ্গের তলায় তলায় ব্রেখট সাজিয়েছিলেন একটি প্রেমের গল্প। কিভাবে এই সৈনিকটির প্রেমিকা বাগদত্তা আরেকজনকে বিয়ে করতে বাধ্য হয়েও তার প্রেমিককে হারাতে চায় না। এদিকে সে নিজে ওই দ্বিতীয় লোকটির দ্বারা সন্তান সম্ভবা। সৈনিকটির নাম ক্র্যাগলের। তার প্রেমিকাকে নোংরা ভাষায় গালমন্দ করলেও বুঝতে পারে সে নিজে আসলে কি চায়। সে চায় বিপ্লবের ঝুটঝামেলা থেকে দূরে নিজের মনের মতো শান্তিপূর্ণ সুন্দর একটা জীবন। সেখানে এই প্রেমিকাকেই তার চাই, যতই না সে করে ফেলুক অবিশ্বাসীর মতো কাজ। ফয়েক্টওয়াঙ্গারের বয়স তখন ৩৫, আর ছেলেটি তার তুলনায় বয়সে তো বটেই, অভিজ্ঞতাতেও অনেক ছোট। ফয়েক্টওয়াঙ্গার বিশ্বাস করতে পারেননি এমন জোরদার ক্ষমতাশালী বক্তব্যের নাট্যকার শুধুমাত্র টাকার জন্য এমন একখানা নাটক লিখেছে। তিনি লিখেছিলেন যে স্কুলে পড়ুয়াদের মতো ঘাঁটা চুলওয়ালা যুবাটিকে তিনি ফোন করেছিলেন আর জিজ্ঞেস করেছিলেন যে সে তাকে মিথ্যে কথা বলেছিল কেন। তার মনে হয়নি এ নাটক শুধু টাকার জন্য লেখা। বয়োজ্যেষ্ঠ লেখকের কথায় ছেলেটি এমন রাগা রাগলো যে তার কথা পর্যন্ত জড়িয়ে যাচ্ছিল। তবে সে আবার জানায় তার টাকা রোজগার ছাড়া অন্য কোনো উদ্দেশ্য ছিল না নাটকটা লেখার পেছনে। তারপর সে বলছিল যে তার আরেকটা নাটক আছে, সেটা সে পড়তে দেবে, আর সেটা আরো ভালো। এই দ্বিতীয় নাটকটা ছিল বাল। আর ফয়েক্টওয়াঙ্গার দেখলেন এটা আগেরটার থেকে ঝোড়ো আর উদ্দাম, রীতিমতো ভালো একটা কাজ। তবে স্পার্টাকাসকে নিয়ে একটা মজার ব্যাপার আছে। পরবর্তীকালে পূর্ব জার্মানিতে ব্রেখট বার্লিন এনসেম্বল নামে নিজের থিয়েটার দল বানিয়েছিলেন।
কমিউনিস্ট শাসক গোষ্ঠী নিজেদের লোক মনে করে তাঁকে দিয়েছিল একটা থিয়েটার হল, সঙ্গে বিপুল পরিমাণ ভর্তুকি। সেই দল আজও অভিনয় করে গোটা বিশ্বে, আর আজ তার ভর্তুকির পরিমাণ বছরে ৩.৫ মিলিয়ন জার্মান টাকা। ব্রেখটের রচনাবলী, কবিতা, গল্প, উপন্যাস, নাটক, নাট্য বিষয়ক প্রবন্ধ সমস্ত বেরোচ্ছে সেই সময়ে। তখন ব্রেখট এই নাটকটির ঈষৎ পরিমার্জনা করলেন, নতুন নাম দিলেন ড্রামস ইন দ্য নাইট। আগের নাটকে যেখানে বিপ্লব তথা বিপ্লবী কর্মকাণ্ড নিয়ে বেশ খানিকটা তির্যক ভঙ্গি ছিল, সেখানে এখন সম্পূর্ণ নতুন এক চরিত্র পর্যন্ত নিয়ে এলেন, যে ওই স্পার্টাকাস বিদ্রোহের একজন অংশগ্রহণকারী, আর যার মুখ দিয়ে বলিয়ে দিলেন বিপ্লবের সমর্থনে অনেকগুলো কথা। কিন্তু এই পরিমার্জনা, এই নতুন একটা চরিত্রের আমদানি ও তার মুখ দিয়ে বলিয়ে দেওয়া কথাগুলো কারো কি নজরে আসতো যদি ব্রেখট নিজেই ভূমিকায় একথা পষ্টাপষ্টি না বলতেন? ব্রেখটের কাছে কোনটা গুরুত্বপূর্ণ, থিয়েটার করে যাওয়া না থিয়েটারে বলা কথাগুলো কোন শিবিরের পক্ষে গেল তা নিয়ে মাথা ব্যথা? ঘটনা হলো, দুনিয়ার তাবড় তাবড় বামপন্থীরা মনে করেন ব্রেখট তাঁদের দলের লোক। নিজে তিনি কমিউনিস্ট ছিলেন কিনা সেটা না জানলেও এটা আমরা জানি যে নিজেকে তিনি মার্ক্সবাদী মনে করতেন। কিন্তু যদি কোনোদিন প্রমাণিত হয় যে ব্রেখটের থিয়েটার যথেষ্ট বামপন্থী নয়, তাহলে থিয়েটার চর্চার ইতিহাসে তার ভূমিকা ও গুরুত্ব কি খাটো হয়ে যাবে? এই ড্রামস ইন দ্য নাইট ব্রেখটের প্রথম মঞ্চ সাফল্য, যদিও সেই সাফল্য আসবে আরও বছর ৫ পর। ইতিমধ্যে মিউনিখে ব্রেখটের ছাত্রজীবন পড়াশোনা থেকে সরে গিয়ে আস্তে আস্তে থিয়েটার আর সাহিত্যের জগতের প্রতি নিবদ্ধ। সিগারেটের ধোয়া ভর্তি কফি হাউস আর পানশালার জগৎ, প্রচুর আড্ডা, আলোচনা, তর্ক বিতর্ক, আবার অগোছালো এলোমেলো হতাশার জগৎ। পানশালা বা কফি হাউসে বসে গিটার বা ব্যাঞ্জো সহযোগে খুব উঁচু স্কেলে হেড়ে গলায় ব্রেখট লেজেন্ড অব দ্য ডেড সোলজার গেয়ে শোনাতেন। সেখানে যদি কোনো প্রাক্তন বা বর্তমান দেশপ্রেমিক সৈনিক উপস্থিত থাকত, ব্রেখটের শ্লেষাত্মক গানে সে যেত বেজায় চোটে, আর তার তাড়ায় লুকোতেই হতো বেচারি গায়ককে। এইসব পানশালা আর কফি হাউসেই ব্রেখটের আলাপ হয় অনেকের সঙ্গে। পেটার শুরক্যাম্পের সঙ্গে এমনই এক জায়গায় পরিচয় হয় ব্রেখটের। ইনি হবেন তার আজীবনের বন্ধু ও পরবর্তীকালে তাঁর প্রকাশক। স্মৃতিচারণায় ইনি লিখেছেন কেমনভাবে একদিন বাভারিয়ার এক গ্রাম্য পানশালায় ব্রেখটকে তিনি প্রথম দেখলেন। সেখানে তিনি গাইছেন নিজের লেখা গান। শ্রোতা একদল কুলি, কোচোয়ান, দারোয়ান। শুরক্যাম্প এও লিখেছিলেন যে তাঁর গান শুনতে শুনতে মেয়েরা তীব্র আকর্ষণ বোধ করত ব্রেখটের প্রতি। ১৯১৯-এর অক্টোবর নাগাদ মিউনিখে পড়াশোনা আর ভবঘুরে জীবন চালিয়ে যেতে যেতেই ব্রেখট আউগসবুর্গের এক সংবাদপত্রে থিয়েটারের সমালোচনা লিখতে শুরু করেন। এই কাগজটি ছিল আউগসবুর্গেরই স্বাধীন অতিবাম সমাজতন্ত্রী সংগঠনের মুখপত্র। এই কাগজেরই ১ অক্টোবর সংখ্যায় ইবসেনের দ্য গোস্টস নাটকের ওপর ব্রেখটের প্রথম নাট্য সমালোচনা প্রকাশিত হয়। এই নাট্য সমালোচনামূলক লেখাগুলোর বৈশিষ্ট্যই ছিল এর অত্যন্ত রূঢ় ভাষা। এই কাগজেই ১৩ অক্টোবর ব্রেখটের যে লেখাটি বেরোয়, সেটা দেখলেই আমরা ব্যাপারটা বুঝতে পারব যে লোকটি একটি উত্তম দুগ্ধবতী গাভী হিসেবে আউগসবুর্গ মিউনিসিপ্যাল ভাড়া দিয়েছিল। এই বছরে সে ততটাই সাহিত্যবোদ্ধা হয়ে উঠেছে, ভূগোল বিষয়ে যতটা পারঙ্গম একজন ইঞ্জিন ড্রাইভার। সেই থিয়েটারের একজন কর্তা ব্যক্তি খোলা চিঠিতে এই ভাষার বিরুদ্ধে প্রতিবাদ জানালে পেলেন আগের চেয়েও রূঢ় ভাষার প্রত্যুত্তর। এই সময়টাতেই ব্রেখট পরিচিত হন নাট্য নির্দেশক এরিক অ্যাঙ্গেল, অভিনেত্রী এলিজাবেথ বার্গনার, প্লেডাটন অ্যাবিঞ্জার, করোলা নেহার এবং অপেরা গায়িকা মেরিয়েন জফের সঙ্গে। ১৯২১-এর গোড়া পর্যন্ত ব্রেখট ওই মিউনিসিপ্যাল থিয়েটারের কর্তৃপক্ষ এবং অভিনেতা অভিনেত্রীদের প্রতি আক্রমণ চালিয়ে গিয়েছিলেন।